শুভ দুপুর প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে। দেখছেন প্রতিদিনের আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। দর্শক, যখন একটি শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন আমরা আনন্দিত হই। আমরা জানি যে পৃথিবীর এই বিশাল কর্মযজ্ঞে সে আরও কিছু যুক্ত করবে। আমরা ভাবি সে বড় হবে, সে স্কুলে যাবে, কিন্তু তারই পাশাপাশি সে যদি গান করে, নাচ শেখে বা অন্য কোনো শিল্প মাধ্যমে জড়ায়, তাহলে কিন্তু সে যতটা যুক্ত করার কথা ছিল তার চেয়েও বেশি যুক্ত করেন। এবং কিছু কিছু মানুষ এখনও আছেন যারা আসলে আমাদের সংস্কৃতিকে, গানকে, আমাদের যে শিল্পের সমৃদ্ধ ভাণ্ডার সেগুলোকে ভালোবেসে আনন্দে যত্নে লালন করেন নিজের ভেতর এবং ছড়িয়ে দিতে চান সকলের মধ্যে। সেজন্যই কিন্তু আমরা পেয়ে থাকি নতুন নতুন সঙ্গীত শিল্পী। শিশুকে দিয়ে কথাগুলো শুরু করলাম আজ তারকা কথনের আয়োজনে, কারণ আজ আমাদের সেটে আমাদের সাথে আছেন দুজন শিশু শিল্পী। পরিচয় করাবো এবং তাদেরকে আসলে এই ক্ষুদে শিল্পী দুজনকে যিনি প্রশিক্ষণ দিয়েছেন, যিনি তৈরি করেছেন, যার হাত ধরে পথ চলা শুরু হয়েছে, তিনিও আছেন এবং এটি একটি পরিবারেরই আসলে গল্প। পরিচয় করাবো শুরুতে। আমাদের সাথে আছেন মোল্লা সরোজ রহমান, সঙ্গীত শিল্পী, স্বাগত জানাচ্ছি তোমাকে। আমাদের সাথে আছেন মোল্লা ঋষভ রহমান, তবলা শিল্পী, তোমাকেও স্বাগত জানাচ্ছি। এবং যার কথা আসলে বলছিলাম দর্শক, যিনি আসলে তাদের পথ চলাটা শুরু করিয়েছেন, তাদের বাবা মোল্লা মাসুদ রহমান, তিনি একজন সঙ্গীত প্রশিক্ষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ তিনজনকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। অনেক গল্প হবে। আমি শুরুতে একটু সরোজের কাছে যেতে চাই। সঙ্গীতের সাথে জীবনটা কেমন লাগছে? প্রশ্নটাকে কঠিন মনে করবে না, তুমি তোমার মতো করে উত্তর দাও। সঙ্গীতের সাথে আমার খুবই ভালো লাগছে। আমি এটা আমারও নিজেরই একটা স্বপ্ন, এটা নিজেকে নিয়ে, এটা আমার নিজের থেকেই। বাবা আছে পাশে, ভাই আছে, মা আছে, আর সাথে আমি আমার নিজেরও এটা একটা স্বপ্ন। তুমি কবে থেকে গান গাওয়া শুরু করলে? এটা ঠিকভাবে বলতে পারবো না, তাও যদি একেবারে কি বলবো, সেই দিনটা মনে নেই একেবারে। আমার জন্মের থেকেই বাবা বলে, বাবার মুখে শুনেছি, জন্মের থেকেই বাবা চায় যে আমি শিল্পী হয়ে বাঁচবো। তা এটা কবে থেকে ঠিক একেবারে জিরো থেকে যে বলা যায় ওইরকম লেভেল থেকেই, একেবারে ছোট থেকেই। তারপর এখন তো আমরা আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমাদের ভিডিওগুলো দেখতে পাই। ওই আইডিয়াটা কি বাবার কাছ থেকে এসেছে? জি জি। বা আমরা একটু ঋষভের কাছেও শুনি। তবলা বাজাতে কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগে। হ্যাঁ, তবলা বাজাতে আমার ভালো লাগে, আর বাবাও চায় আমি তবলা বাজাই এবং গান গাই। এমনি তবলা বাজানোটা আমাকে অনেক দেয়। আমি নিজের থেকেও চাই যে আমি তবলা ভালো করে বাজাতে চাই। তোমারও কি একদম ছোটবেলা থেকে সরোজের মতো? হ্যাঁ, দাদার মতোই একেবারে। বাবার কাছে শুনেছি একেবারে ছোটবেলা থেকেই। তুমি এখন কোন ক্লাসে পড়ছো? এখন ক্লাস 4-এ পড়ি আমি, আর দাদা পড়ে ক্লাস 8-এ। বাহ, 4 বছরের গ্যাপ, এবং ক্লাস 4 এবং ক্লাস 8 থেকে আমরা দুজন শিল্পীকে পেয়ে গেছি। বন্ধুরা কি বলে স্কুলে যে এত ছোটবেলার ঋষভ তবলা বাজাতে পারে, বিভিন্ন জায়গায় তার গান বন্ধুরা শুনতে পায়? বন্ধুরা তো অনেক উৎসাহ দেয়, ভালো বলে যে তোমার গান ভালো হয়, সবসময় শুনি। তাই বন্ধুরাও সাপোর্ট দেয় আর কি। শুধু কি দাদার গানেই তবলা বাজাও নাকি অন্য জায়গায়ও বাজানো হয়েছে? দাদার সাথেই বাজাতে চাই। যেরকম আমি গান গেলে দাদা আমার সাথে বাজাবে, দাদা গেলে আমি বাজাবো, এরকম। বা সরোজের বন্ধুরা কি বলে স্কুলে? বা বন্ধু ছাড়াও তো অনেকে আছে যাদের সাথে তুমি খেলতে যাও বাইরে, স্কুলের বন্ধু ছাড়া আত্মীয় স্বজনরা সবাই গানের ব্যাপারটা কেমন ভাবে নেয়? যদি আমার স্কুলের কথা বলি, সেখানে আমার বন্ধুরা আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে যে আমি তাদের সাথে পড়ি। এটা নিয়ে তারা খুব প্রাউড ফিল করে। এবং আমার যে শিক্ষক মহোদয়রা, তারাও খুব প্রাউড ফিল করে যে আমি তাদের স্কুলে পড়ি। এটা নিয়ে তারা সবসময় আনন্দিত থাকে। বাহ, আমরাও তোমাদের কাছকে পেয়ে ভীষণ আনন্দিত। আমরা মোল্লা মাসুদ রহমানের কাছে যাই। ছোটদের গল্প শুনছিলাম, আসলে ভীষণ ভাল লাগছিল। আপনি কি আসলে প্রশিক্ষক বলেই এমন একটা চিন্তা মাথায় আসলো যে ছেলে দুটোকে গান শেখাবো, নাকি হচ্ছে কিভাবে আসলে এই পথটাতে তাদেরকে নিয়ে আসলেন? আসলে কি অত তো ভেবে প্ল্যান করা হয়নি, তবে গানকে ভালোবাসি। সেই মর্মেই যে আমার ছেলেরা এখন দুনিয়াতেও অনেক ফাস্ট আগাচ্ছে, কার ভাগ্যে কি আছে। তো আমি বলেছি যে আমার যা বিদ্যা বুদ্ধি এটা তোমরা নিয়ে নাও, এরপরে কি করবা না করবা সে একটা
আর আমার ওরা যখন জন্মায়নি তখন থেকেই প্ল্যান যে ওরা গাইয়ে হবে। হ্যাঁ, যখন ও মায়ের গর্ভে কোনো টেস্ট ছাড়াই আমি বলেছি ছেলে হবে এবং সে মেহেদী হাসান গাইবে। তো মায়ের গর্ভে থাকতে মাকে মেহেদী হাসান শোনাইতাম, আমি গিয়ে শোনাইতাম, আমি ক্যাসেট বাজিয়ে শোনাইতাম, বলতাম যে ও ভিতর থেকে শুনছে। তারপরে যখন জন্মাইলো তখন ওই ক্লাসরুমে আমি যখন ক্লাস নিই বা আমি রেয়াজ করি, যখন এই পাশেই শোয়াই রাখি, ও মোট কথা ওই ক্লাসেই খেলে ধুলে গড়াইয়ে বড় হওয়া। তারপরে যখন বসা শিখলো তখন প্রথমে তবলা। আমার জীবনে এই শিখতে গিয়ে আমার যত ব্যর্থতার জায়গা আছে ওই জায়গাগুলো যেন ওদের ছুঁতে না পারে। যেমন গান গাইতে হলে তার তবলা বোধ থাকতে হবে, সেজন্য দুই ভাইকেই তবলা করাচ্ছে। ওরা কিন্তু মূলত কণ্ঠশিল্পী দুজনেই, হ্যাঁ, কিন্তু তবলা হলো একে অপরের সাথে যেন সঙ্গত করতে পারে। বাইরের মানুষ সবসময় পাওয়া যায় না, আবার পাইলেও আমরা যা চাচ্ছি সেটা হয় না। ঘরের মধ্যেই যেন একটা হ্যাঁ, সঙ্গীত হ্যাঁ, চর্চা হ্যাঁ, কেন্দ্র হ্যাঁ, থাকে। এবং আপনি যেটি বলছিলেন আসলে মানুষ যেভাবে জন্মের পর মাতৃভাষা শেখে মায়ের মুখ থেকে, এই দুইজন গান শিখেছে আপনাদের কাছ জি, থেকে, কি জি। চমৎকার ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। আমরা একটি গানের একটু অংশ বিশেষ হ্যাঁ, শুনি। হ্যাঁ, সেটা হতে পারে। না মিটতে আশা ভাঙিল খেলা, না মিটতে আশা ভাঙিল খেলা, জীবন প্রভাতে এলো বিদায় বেলা, ভাঙিল খেলা, না মিটতে আশা, না মিটতে আশা ভাঙিল খেলা। আঁচলের ফুলগুলি করুণ নয়নে নিরাশায় চেয়ে আছে মোর মুখ পানে, বাজি আছে বুকে যেন, বাজি আছে বুকে যেন কার অবহেলা, ভাঙিল খেলা মোর, না মিটতে আশা, না মিটতে আশা ভাঙিল খেলা। আধারে রইল কেশ, দুহাত
যেতে যেতে নিশিথিনে কাঁদে বন ছায়ে বুঝি দুঃখ নিশে হবে না হবে না ভিড়বে না কুলে মোর ভিড়বে না কুলে মোর বিরহের ভেলা ভাঙিল খেলা মোর না মিটিতে আশা না মিটিতে আশা ভাঙিল খেলা ভাঙিল খেলা ভাঙিল খেলা বাহ, কি ভীষণ সুন্দর করে একজন গাইলেন আর একজন বাজালেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার একটু মোল্লা মাসুদ রহমানের কাছে যেতে চাই। গান শুনে আপনি আবেগী হয়ে পড়েছেন। ছেলেদের গান শোনাটা নিশ্চয়ই হৃদয়ে গিয়ে লাগার মতো একটি ব্যাপার, একটু যদি বলতেন। কত কষ্ট করে এখানে ওরা যখন গায় আমি কান্না করি, আমার তো কষ্ট হয়। কোনো সাপোর্ট নাই, কত অবজ্ঞা অবহেলার মধ্য দিয়ে আজ এ পর্যন্ত। একটা শিশু পড়ালেখা করবে, কোনোভাবে সঙ্গীত করার কোনো সুযোগ নাই এদেশে। এই পড়ালেখা বাদ দিয়ে গ্যাপ দিয়ে এ পর্যন্ত আসা। ওরা যখন গায়, কিভাবে গায়, ওদের গাওয়া দেখে আমার ভেতরটা হাওয়াও করে। কোথায় রেখে যাচ্ছি ওদেরকে আমি, ওদের ভবিষ্যৎ কি, কে থাকবে ওদের পাশে? শুধু গানকেই ভালোবাসলাম, এদেশে সঙ্গীতের পরিবেশ হলো না। আমরা নিশ্চয়ই একটি সুন্দর দেশে প্রত্যাশা করি আসলে, যেখানে অবাধে গাইতে পারবে, যার যেটি ইচ্ছে সেটি করতে পারবে। আমরা একটু আবারও ঋষভের কাছে যাই। আমরা স্কুলের কথা শুনছিলাম এবং গানের কথা শুনছিলাম। বাবা গান শুনে খুব বেশি অনুভব করে আসলে। মায়ের ব্যাপারটা কেমন? মা কতটুকু অনুপ্রেরণা দেয়? মাও অনেক করে, মার জন্যই তো এত দূর এগোতে পেরেছি। তাছাড়া মা আমাদের গান শুনে মার অনেক ভালো লাগে। আর সেই মেন, এক সেই- কথায় সেই মেন। তার অ্যারেঞ্জমেন্ট না থাকলে আমরা, তার অনেক ত্যাগ আছে। আমরা রেয়াজে বসে রাত 3টা 4টা বেজে গেছে, তখন সে রান্না করছে। রেয়াজ করেই তো খাওয়া যায় না, এই আধা ঘন্টা 45 মিনিট ব্রেক দিয়ে খেতে হয়। তা আমরা রেয়াজ শেষ করলাম, গান শুনছি, তখন সে রান্না করছে। এরকম মানে একটা রাত না, অনেক 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 অসংখ্য। ওরা জন্মের থেকে এভাবে করে বেড়ে উঠছে। তো আমার ইয়ে হয় যে ওরা যে গান বাজনা করে, এইটার একটা স্বীকৃতি চাই আমি, যে মানে একটা যে সার্টিফিকেট হবে, মানে যে বাচ্চাটা গান নিয়ে বাজবে তার তো সমাজবিজ্ঞান বাংলা এত পড়ার দরকার নেই। যে বাচ্চাটা খেলা নিয়ে খেলে বাজবে, তার তো এগুলো পড়ার এত দরকার নাই। কিন্তু একঘেয়েমি এক পড়ালেখায় দেশে, যে কে কি হবে না হবে ওসব মানে গণহারে পিটিয়ে একঘেয়েমি এক পড়ালেখা। এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি একটু ছাড় বা সুযোগ না দেওয়া হয়, তখন সেরকমের- তো আসলে ব্যালেন্স সেরকমের করতে কিছু সমস্যা হয়ে নাই। যায়। মানে সেটা হলো যে কোনো শিক্ষক যদি ব্যক্তিগতভাবে ওকে ঠিক আছে এরকম, তাছাড়া মানে কোনো সামগ্রিকভাবে ওরকমের কিছু জি, আসলে সেই ব্যবস্থাটা তো শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনক্লুড করতে হবে, না হলে তো আসলে কোনো জি জি শিক্ষকও জি পারবে না। আমি যত লেখালেখি করি ওইটাই আমি বারবার বলি, যে যেমন আমাদের ইন্টারমিডিয়েট থেকে হলো মিউজিকের একটাই মিউজিক কলেজ আমার জানা মতো, আরও আছে কিনা জানি না, এই আগারগাঁয়ে যেটা, হ্যাঁ ইন্টারমিডিয়েট থেকে, তার মানে গোড়া নাই একটা আগার থেকে। আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিউজিকের সাবজেক্ট আছে, তা সেখানে ওই যে গোড়া নাই উপরে গিয়ে। তা আমি বারবার বলছি যে শিশু শ্রেণীর থেকে পার্ট বাই পার্ট হয়ে আসুক, হ্যাঁ
1 2 3 4 সঙ্গীত শিক্ষাটা যেন যুক্ত করা হয়। তাহলে এই কষ্টটা আমাদের জি, আমাদেরও সেটি প্রত্যাশা, এবং এই নিয়ে কিন্তু কথাও হচ্ছিল বিভিন্নভাবে। আমরা সরোজের কাছে একটু শুনি। বাবা কিন্তু অনেক চ্যালেঞ্জের কথা বললেন যে কিভাবে আসলে গান শেখা অনেক অনেক চড়াই উতরাই পার করা, এবং শিক্ষার সাথে যে সেটাকে আসলে ব্যালেন্স করাটা খুব কষ্টের। সরোজের কাছে কি মনে হয়, ছোটবেলাতে কি চ্যালেঞ্জটা অনুভব করা যাচ্ছে, নাকি বাবা মা সব সহজ করে দিয়েছে? চ্যালেঞ্জ তো আছেই, কিন্তু বাবা মা অনেক সহজ করে দিয়েছে এরকম। তোমার কি এমন কোনো মোমেন্টের কথা মনে পড়ে যেখানে গান গাওয়াটা খুব বেশি কষ্টের হয়ে গিয়েছে, বা তুমি একটা গান গাইতে চাও, পরীক্ষার জন্য সেটা পারছো না, বা স্কুলের জন্য পারছো না, বা নাম্বার কম পেয়েছো, গানে বেশি সময় দিয়ে স্কুলে কম সময় দেওয়া হচ্ছে? এটা প্রায়ই হয়। জীবনের সাথেই আছে, ওটা জীবনের সাথেই আছে। ওরাও অসম্ভব ট্যালেন্ট দুজনেই, কিন্তু সেটা আমি দেখি যে ও ভালো ছবি আঁকে, অনেক ভালো ছবি আঁকে ও, কিন্তু ও এখনো কোনো ভালো মানে টিচারের কাছে দেওয়া হয়নি, নিজের থেকেই আর কি। হ্যাঁ, এরকম। তো ওদের মধ্যে এই সমস্ত মেধা আছে, এটা আমি দেখে শুনি। তো আমি বলছি যে এইগুলোই তোমরা আগাও, পাশাপাশি লেখাপড়াটা থাকুক, এরকম। তবে আপনি আসলে যেভাবে বললেন, এটাও কিন্তু বাংলাদেশের জন্য আমরা খুব বেশি বাবা কিন্তু এমন দেখতে পাই না। বাবারা তো একটা শিশু জন্ম নেওয়ার পরেই ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। সো অনেক অভিভাবকরাও হয়তো আপনার এই চাওয়াটার সাথে রিলেট করতে পারে না, এবং সেই জন্যই আমাদের আসলে শিল্প চর্চার সুযোগটা কম। তবে আমরা চাই সেটি বিকশিত হোক। এখন বাচ্চাদের আসলে ভবিষ্যতে কি করার পরিকল্পনা? না, ওরা গান নিয়ে বাঁচবে, কোনোভাবেই অন্য কিছু না। সরোজ কি বলবে? গানই গাইবে সবসময়, গানের মধ্যে একটা ক্যারিয়ার হোক, এটাই চাচ্ছ? জি। ওদের দুজনের নাম সরোজ, ঋষভ। তো একটু নামটা শুনে একটু অন্যরকম, মানে আমার নামটা কি চিন্তা করে রাখলেন? আমরা একটা অর্থ শুনি। হ্যাঁ, না যে ওরা কি হিন্দু নাকি? হ্যাঁ, তো সরোজ হচ্ছে আমাদের যে সারে গামা পাধানি, সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ। হ্যাঁ, এই সাটা হলো সরোজ, রেটা হচ্ছে ঋষভ। আর সরোজের নামের একটা ভালো অর্থ আছে, সেটা হলো উৎপত্তির কেন্দ্রবিন্দু। বাহ, উৎপত্তির কেন্দ্রবিন্দু, সেটা হলো সরোজ, সা। হ্যাঁ, মানে সঙ্গীতের মূল জায়গা যেটা, এরকম চিন্তা ভাবনা করে নামটা রাখা আর কি। এবং আপনার আসলে সমাজের অন্য লোকজনের কাছে বা আপনার রিলেটিভসদের কাছে কি শুনতে হয়? আপনি কি অ্যাপ্রিসিয়েশন পান, নাকি কেউ কেউ বলে যে বাচ্চা দুটোকে পড়ালেখা করালেই পারতে? গান করি এটা সবাই ভালোবাসেন, কিন্তু ভয় পান সবাই। বারবার আমাকে নক করেন যে ওদের পড়ালেখার জন্য ক্ষতি না হয়, কিন্তু পড়ালেখা যদি আমি 16 আনা করতে যাই, সঙ্গীত তো হবে না। কি কারণে হবে না? সকাল 6টায় ঘুম থেকে উঠে 7টায় রেডি হয়ে স্কুলের বাস দাঁড়ায় থাকে, 7টায় ওরা চলে গেল, ফিরলো, ও ফিরে 3টার এই 10-5 মিনিট আগে, আর তুমি আসো 12টা 12:30 12টা, ও একটু আগে আসে, কিন্তু ও 3টায় এসেই আবার ও 3টায় কোচিং থাকে, মানে এসেই খাওয়ার টাইম পায় না, জাস্ট পোশাকটা চেঞ্জ করে দৌড়, তাও 2-4 মিনিট 5 মিনিট করে লেট হয়। ওই কোচিং শেষ করে এসে সে তো আর কিছু করতে পারে না, তখন সে স্কুলের পড়া পড়বে, কোচিংয়ের পড়া পড়বে না, সঙ্গীত করবে। তো আমি কি করি, মাঝে মাঝে স্কুল যাইতে দিই না, আবার শুক্র শনি ছুটি আছে, হ্যাঁ, মাঝে মাঝে যেতে দিই না। তো এইভাবেই করেই চলছে আর কি, নিজের স্বভাবে। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার ডিজাইনটাই তো আসলে এভাবে করা। ঋষভের কাছে একটু জানতে চাই, বাবা তো আসলে সুযোগ করে দিচ্ছে, স্কুল ফাঁকি দিতে মজা লাগে না? স্কুল ফাঁকি দিতে না বলতে, গানের জন্য স্কুল যদি বন্ধ দিই সেটা ঠিক আছে, কিন্তু অযথা স্কুল বন্ধ না, বলতে কিছু করলাম না স্কুল বন্ধ করলাম। সরোজের কাছে একটু শুনি, স্কুল বন্ধ হলে কি খারাপ লাগে? না, সবসময় লাগে না, কারণ যে সময় হচ্ছে পুরো সপ্তাহটা স্কুল এরকম চলে, মানে রেয়াজের টাইম পাচ্ছি না, ওই সময় যদি স্কুল বন্ধ দেওয়া হয়, ওই দিন রেয়াজ করবো সারাদিন, না ওইটা ভালো লাগে। তার মানে তোমার গানের সাথে থাকতে আসলে বেশি ভালো লাগে? হ্যাঁ, বেশি ভালো লাগে। আবার স্কুল যেই দিন মানে যাই না, ওই দিন আবার বাসায় বেশি পড়া হয়, মানে স্কুলের পড়াটা শেষ করার চেষ্টা করো? হ্যাঁ, মানে দুইটাই করা হয়, খুব কড়া রুটিনের মধ্যে। বাবা রাখে কড়া রুটিনটার মধ্যে? হ্যাঁ, বাবা রাখে, আমরা থাকার চেষ্টা করি। এবং তোমার কাছে আসলে কি মনে হয় যে গানটা এবং স্কুলটা দুটো ব্যালেন্স করতে একটু হিমশিম খেতে হয়, তাই তো? কিছুটা, হ্যাঁ।
এখন সারা জীবন এইভাবে চলার মতো শক্তি আছে তো? হ্যাঁ আছে। ঋষভের কাছেও শুনবো, সারা জীবন এভাবে সবকিছু ব্যালেন্স করে, এখন তো পড়াশোনা করছো, কিছুদিন পর বড় হলে কাজ করতে হবে, চাকরি করতে হবে, তখনও গানটাকে এভাবে চালিয়ে নিতে পারবে, এরকম অনুপ্রেরণা আছে? গান তো চালিয়ে যাব, আর যদি কোনো কাজ করি সেটা ওইভাবে না, গানটাকে আগে রাখবো। বাহ, কি সুন্দর। ফ্যামিলির মধ্যে বাবা একদম ইনজেকশনের মতো পুশ করে দিয়েছেন যে গানটাকেই আগে রাখতে হবে, এবং সেটা কেউ ধারণ করে নেয়। আমরা আবারও একটু মাসুদুর রহমানের কাছে শুনি। আপনি বলছিলেন যে যখন বাচ্চা ছিল তখন গান শোনাতেন, এখন জেনেটিক্যালি নিশ্চয়ই আপনার গানের যে গুণ সেগুলো ছেলেরা পেয়েছে, কিন্তু অনেক সময় এমন হয় যে বাচ্চাদের আগ্রহ অন্য কিছুতে থাকে, বাবা মা একটা অভ্যাস করাতে চাইলেও, তখন কি মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে ওরা আসলে গাইয়েই হবে নাকি? না, ওদের মধ্যে আর আমি কিছু দেখি নাই। জন্মের আগে তখন কি একটা ভয় ছিল না যদি অন্য কিছু হতে চায়? হ্যাঁ, সেটা তো হতেই পারে। আমি খুব স্বাধীনচেতা মানুষ, ওরাও যদি ওই রকমের মনে করতো যে না এটা আমরা করব না, আমার জোর নাই, হ্যাঁ কোনোভাবেই না। তবে আমি দেখেছি যে ওদের মধ্যে এই জিনিসটা আছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে কোন শিশুর মধ্যে কি আছে, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবার তাদের খুঁজে বের করা এবং সেইটাকে সামনে রেখে বাকি সেটাকে শিক্ষা। বিকশিত হওয়ার সুযোগ হ্যাঁ দেয়া। হ্যাঁ হ্যাঁ, মানে একজনের মধ্যে একটা নাই। এখন তো সঙ্গীত শিক্ষাটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মায়ের ইচ্ছে, বাবা মার আশা পূরণ হয়নি, এই জন্য ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে। হ্যাঁ, ওইভাবে হয় না, ও সন্তানের মধ্যে থাকতে হবে। একদমই তাই। আমরা আরো একটি গান শুনি ছোট্ট করে। জি, ছোট্ট করে শোনাও। জ্বলবে নাকি দেখেন? গোড়ায় নাও। ওকে। কেঁদে কেঁদে কি হবে, আর একটা হবে না তো যমুনা। কেঁদে কেঁদে কি হবে, আর একটা হবে না তো যমুনা। কেঁদে কেঁদে কি হবে, আর একটা হবে না তো যমুনা। না হবে পর্দা, না হবে মেঘনা, না হবে পর্দা, না হবে মেঘনা, না হবে তাজমহলে নমুনা। কেঁদে কেঁদে কি হবে, আর একটা হবে না তো যমুনা। কেঁদে যদি দুঃখ যেত, তবে অশ্রুধারায় শত মেঘের সাগর গড়ে উঠত। কেঁদে যদি দুঃখ যেত, তবে অশ্রুধারায় শত নদী সাগর গড়ে উঠত। তাই মিছে কান্নার অশ্রুটুকু তুমি মুছে ফেলো না। না হবে পদ্মা, না হবে মেঘনা, না হবে তাজমহলে নমুনা। কেঁদে কেঁদে কি হবে, আর একটা হবে না তো যমুনা। বাহ, গানটি কার ছিল?
গানটি আমার দাদা উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী জিতছিল। বাহ, কি সুন্দর করে আসলে দুজন গান গায়। সরোজের কাছে আরও একটু জানতে চাই, আমরা তো বাবার ফেসবুক আইডি থেকে আসলে সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাই গানগুলো, এই আইডিয়াটাও বাবার ছিল তুমি বলছিলে। এখন অনেক অনেক মানুষ নিশ্চয়ই কমেন্ট করে, যুক্ত হয় যখন সোশ্যাল মিডিয়ার যুগে, এই যে সবাই চিনছে দেখছে, এই ব্যাপারটা কেমন লাগে? না, ভালোই লাগে, মানে যেখানে যাই আমাদেরকে চেনে, মানে এটাই ভালোই লাগে, খারাপ লাগে না, ভালো লাগে। ঋষভের কাছে কেমন লাগে? Same, কেউ কি রাস্তায় দেখে বলে যে তোমাকে দেখেছিলাম, তোমার গান শুনেছিলাম? হ্যাঁ, হ্যাঁ এটা তো হ্যাঁ, এটা তো প্রায় সময় হয়। প্রায় সময়। তার মানে অভ্যস্ত হয়ে উঠছো আসলে আস্তে আস্তে শিল্পী জীবনের সাথে। রাস্তায় বের হলে আমাদেরকে মানুষ কম বেশি চেনে আর কি। তোমাদের দুজনের জন্য অনেক শুভকামনা শিল্পী জীবনের জন্য, এবং মাসুদ রহমানকে আসলে অনুপ্রেরণা, উৎসাহ এবং অভিনন্দন আসলে জানাতে চাই যে দুটি শিল্পী আসলে এভাবে গড়ে তুলছেন। এবং আপনার কাছে কি একটু গান শুনতে পারি, যেহেতু আপনি প্রশিক্ষণ দিচ্ছেন? তিনজন মিলে আমরা একটা গান শুনতে শুনতে শেষ করি। আমি আর সেরকম করে গাই না, ওই শিখাইতেই দিন যায়, আর একদিন হবে, আজকে থাকুক। অনেক ধন্যবাদ তিনজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আজ তার কথনের আয়োজনটি আমাদের একটু ভিন্ন রকম ছিল। আমরা সাধারণত বাবা মায়ের কাছে শুনে থাকি ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে, যেন তারা আরেকটু বেশি পড়াশোনা করে, সরকার কিভাবে আসলে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবে, বা ছেলে মেয়েদের জন্য আসলে শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে সহজ করা যায়। পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, বাচ্চাদেরকে নিয়ে আমরা শুধু এই একটি কথাই বলি, কিন্তু আমরা আজ একজন অভিভাবক দেখতে পেয়েছি যিনি আসলে গান চর্চা করার জন্য, সঙ্গীত চর্চা করার জন্য, শিল্প চর্চা করার জন্য যেন শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ দেওয়া হয় সেটির আবেদন করছিলেন বারবার। এবং ব্যাপারটি ভীষণ সুন্দর, ভীষণ আনন্দের। বাংলাদেশের সব জায়গায় এভাবেই শিল্প চর্চা হোক, সব অভিভাবকরা নিজেদের বাচ্চাদেরকে শিল্পের সাথে সম্পৃক্ত করুক, আমরা বেঁচে থাকি শিল্পে, আনন্দে, ভালোবাসায়। এই প্রত্যাশায় আজকের মতো তারকা কথনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।